আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রতিবারের মতোই তোমাদেরকে অনলাইন এডুকেটরস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে মূলত আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের অধ্যায় ২ এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো প্রথম পর্বটা যদি তোমরা দেখে না থাকো অবশ্যই সেটাকে দেখে আসো। এছাড়াও প্রথম অধ্যায় নিয়ে আমাদের পুরোটা ক্লাস, সবগুলো ক্লাস সাজানো আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারো। আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আবার ইউটিউব চ্যানেলে গুলো পেয়ে যাবা। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো আজকে মূলত আমরা আলোচনা করবো এই অনুশীলনীটি নিয়ে, যেখানে লিখছি কি আমরা এসো নিজে করি। প্রতিদিন চারপাশে আমরা নানা রকমের উপাদান যেমন ঘরবাড়ি, নদী নালা, জলাভূমি, শস্যক্ষেত্র, খামার, কলকারখানা, হাট বাজার দেখি। এগুলোর সঙ্গে রয়েছে মানুষের অর্থনৈতিক কাজকর্মের গভীর যোগসূত্র। চলো এইসব উপাদান অর্থনীতির সঙ্গে কিভাবে যুক্ত তা নির্ণয় করে নিচের ছকটি পূরণ করি। তো আমাদের এই ছকটা পূরণ করতে বলছে। তো এই ছকটা তোমরা যদি চাও তোমরা নিজেরা খুঁজে বের করতে পারো। এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরাও এই ছকটা লিখে আনছি, এই ছকের উত্তরগুলো আর কি শুধু লিখে আনছি। চলো সেটা দেখা যাক। তো হ্যাঁ, এদিকে হ্যাঁ। তো আচ্ছা, আগে এটা দেখাই। এখানে দেখছো কি একটা কিন্তু করে দিচ্ছে তোমাদের সুবিধার জন্য। তো প্রথমটা কি বলছে, উপাদানটা কি নদী। তো অর্থনৈতিক ব্যবস্থার সাথে কিভাবে যুক্ত, যে নদীতে মাছ পাওয়া যায়, বাজারে মাছটা বিক্রি করে কি অর্থ উপার্জন করা যায়। পরে লিখছে খামার। খামারের জন্য আমরা কি লিখছি, যে তোমার খামারে, এটা একটু জুম করে দিই, হ্যাঁ। খামারকে হাঁস মুরগি গরু ছাগল থেকে ডিম দুধ ও মাংস পাই, যা বাজারে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করা যায়। এটা দাঁড়িয়ে পড়ে গেছে বলে, যাই হোক। তো এরপরে যদি আমরা যাই, আমরা দেখবো কি লিখছে এখানে, খামারের পর বাজার। তো বাজারের জন্য আমরা কি লিখতে পারি, যে বাজার হলো পণ্য বেচা কেনার জায়গা। এখানে নানা ধরনের পণ্য বেচা কেনার মাধ্যমে ক্রেতা বিক্রেতার মধ্যে আর্থিক লেনদেন হয়ে থাকে। আচ্ছা, তো এরপরে হচ্ছে কি লিখছে, শস্য ক্ষেত্র। শস্য ক্ষেত্রের জন্য আমি কি লিখতে পারি, যে শস্য ক্ষেত্র থেকে আমরা ধান গম সরিষা ভুট্টা ইত্যাদি শস্য পেয়ে থাকি। এসব শস্য বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করা যায়। আচ্ছা, এরপর হচ্ছে কি রাস্তা। তো রাস্তা দিয়ে আমরা কি লিখতে পারি, যে রাস্তা দিয়ে সহজে পণ্য আনা নেওয়া করে, এসব পণ্য বিক্রি করেও অর্থ উপার্জন করা যায়। কারখানার জন্য লিখতে পারি, কারখানায় মানুষের প্রয়োজনে বিভিন্ন দ্রব্য উৎপাদন করা হয়। এইসব দ্রব্য উৎপাদনের মাধ্যমে এই দ্রব্যগুলো উৎপাদিত দ্রব্যগুলোর কি বিক্রি করে অর্থ উপার্জন করা যায়। আচ্ছা, এরপর হচ্ছে পাহাড়। পাহাড়ের জন্য দেখছি পাহাড়ের ঢালে জুম চাষ হয়। এছাড়াও নানা ধরনের গাছ রয়েছে, এগুলো থেকে প্রাপ্ত ফসল বিক্রি করে অর্থ উপার্জন করা যায়। দেখতে পাচ্ছি আমরা দেখতে দেখতে কিন্তু একবারে সবগুলো শেষ করে ফেলছি। লাস্টে কোনটা, অরণ্য বা জঙ্গল। তো অরণ্য বা জঙ্গলে বিভিন্ন প্রজাতির গাছপালা ও পশু পাখি রয়েছে। জঙ্গল থেকে খাদ্যদ্রব্য ও জীবন ধারণের প্রয়োজনীয় বিভিন্ন উপাদান সংগ্রহ করা যায়, সেগুলো বিক্রি করে কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়। So, এই হচ্ছে কি ছোট্ট সমাধান। So, আশা করি তোমরা এই সমাধানটা দেখার পরে পুরো ক্লিয়ার হয়ে যাবে। চাইলে তোমরা নিজেরাও সমাধান করতে পারো বা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারো। আর তাও যদি কোনো সমস্যা থাকে তোমরা একটু পিছিয়ে যেয়ে আবার দেখে আসতে পারো। ঠিক আছে, তো চলো সামনে আমরা আগাই। তো সামনে গেলে আমরা দেখতে পারবো যে কি এখানে কিছু লেখা আছে, সেগুলো চলো পড়ি। আহ মানুষের ইতিহাসে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ও ধারাবাহিক রূপান্তর কিভাবে প্রভাব বিস্তার করেছে তা নিয়ে আবিদ ইলিন ও চিত্রালী চাকমার মাথায় ঘুরছে না অনেক জিজ্ঞাসা। খুশি আপা জানালেন যে পরের ক্লাসে শিক্ষার্থীরা অনুসন্ধান করবে অর্থনৈতিক ইতিহাস কি, ইতিহাসের উৎসগুলো কেমন, ইতিহাসের বৈশিষ্ট্য ভিন্নতা এবং উৎস থেকে কিভাবে ইতিহাস জানা যায় সেই প্রসঙ্গে। অর্থনৈতিক ইতিহাসের ক্ষেত্রে আহ যুগ বিভাজনের সমস্যা নিয়েও শিক্ষার্থীরা শিখবে। তো এখন যদি আমরা নিচে যাই, আমরা কি দেখতে পাবো, অর্থনৈতিক ইতিহাসের যুগ বিভাজন কেমন হবে। আদিম মানুষেরা গুহায় বসবাস করত, তাদের অর্থনীতি ছিল শিকার এবং সংগ্রহ ভিত্তিক। তো এরপর এসেছে আহ প্রত্নপ্রস্তর বা পুরনো পাথরের যুগ, মধ্য পাথরের যুগ এবং সবশেষে নব- নব্যপ্রস্তর বা নতুন পাথরের যুগ। মানুষ পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে এবং ভিন্ন ভিন্ন পরিবেশের বাস্তবতায় ভিন্ন ভিন্নভাবেই টিকে থাকা কলাকৌশল ও প্রযুক্তি উদ্ভাবন করেছে, ক্রমে স্থায়ী আবাস গড়ে তুলেছে। গোত্রভিত্তিক অর্থনীতির যুগ পেরিয়ে পেশাভিত্তিক কাজের বিকাশ ঘটেছে। খাদ্য সংগ্রহমূলক অর্থনীতি রূপান্তরিত হয়েছে উৎপাদনের অর্থনীতিতে। মানুষ ঘটিয়েছে কৃষি বিপ্লব, চাকা আবিষ্কার করেছে। নগর বিপ্লব ঘটিয়েছে উদ্বৃত্ত উৎপাদনের কারণে। এরপর খাদ্য উৎপাদন, শিল্প উৎপাদন, বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে। খাদ্য ও সম্পদ নিয়ন্ত্রণের নেওয়ার পরেও প্রতিযোগিতা শুরু করেছে কিছু মানুষ নিজেদের ক্ষমতা আর যোগ্যতার দোহাই দিয়ে। এভাবেই মানুষের অর্থনৈতিক জীবন এগিয়ে গেছে।
পরিবর্তন ঘটেছে, পরিবেশ ও সময়ের ভিন্নতার বহুচিত্র রূপ বদলে গেছে। তারপরে হচ্ছে কি, চলো আমরা দেখি কি এখানে দেখতে পারতেছো বিভিন্ন চিত্র, যেখানে আগে আদিম যুগের মানুষই কি করতো, এরকম মাছগুলো কিভাবে মেরে খেত আর কি দেখাচ্ছে। আর আদিম যুগের মানুষ এভাবে বসবাস করতো, খাবার দাবার এরকম আর কিছু। এরপরে দেখি কি লিখছে, যে দলবদ্ধ শিকার ও খাদ্য সংগ্রহমূলক অর্থনৈতিক যুগ, প্রস্তর বা পুরোনো পাথরের যুগে মানুষের জীবনযাপনের খণ্ডচিত্র এগুলো। কৃষি আবিষ্কার তখনও ঘটেনি। কৃষি আবিষ্কারের আগেই যুগেই এই অর্থনীতি, ভাষায় শিকার ও সংগ্রহের যুগটাকে এটাকে বলা চলে আর কি। আচ্ছা, তো এরপরে যদি আমরা নিচে যাই, আমরা আরো কিছু লেখা দেখতে পারবো। তো চলো সেগুলো এখন আমরা একটু পড়ে নিই। পুরনো, মধ্য ও নতুন পাথরের যুগের হাতিয়ার ও জীবনযাপনের নানান নমুনা উপরের কয়েকটি চিত্রে তোমরা দেখতে পাচ্ছ। এ সকল যুগের সময়কাল কতটুকু তা পরের পৃষ্ঠায় যুগ বিভাজন রেখা অঙ্কন করে দেখানো হয়েছে। পুরনো পাথরের যুগে মানুষ সবচেয়ে বেশি সময় অতিবাহিত করেছে। আমরা কি দেখতেছি, যে পুরনো যে পাথরের যুগটা ছিল, সেই পাথরের যুগে সবচেয়ে বেশি মানুষ কি অতিবাহিত করছে। আচ্ছা, এরপরে কি লিখতে দেখি, যে নতুন পাথরের যুগেও উদ্বৃত্ত উৎপাদনের ফলে নতুন নতুন শ্রেণীর উত্থান ঘটতে শুরু করে, যেমন বণিক শ্রেণী, কারিগর শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী ইত্যাদি। এরা সকলে অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়। এরপর তামা, লৌহ ও ব্রোঞ্জ যুগে মানুষ প্রবেশ করে। আনুমানিক 4000 প্রাক সাধারণ অব্দ থেকে এই যুগের শুরু। মিশর ও পার্শ্ববর্তী এলাকা অঞ্চলসমূহ এই যুগগুলোতে বিকশিত অর্থনৈতিক সভ্যতার উল্লেখযোগ্য নিদর্শন দেখতে পাওয়া যায়। সুমেরীয় সভ্যতার মুদ্রাভিত্তিক বাণিজ্য ও বাজার অর্থনীতি গড়ে উঠেছে। ঐতিহাসিক কালে প্রথম দিকে অর্থনীতি ছিল মোটা দাগে বিশ্বজনীন। আলেকজান্ডার ও জুলিয়াস সিজারের মতো নামকরা যোদ্ধা ও শাসকদের একের পর এক যুদ্ধাভিযান পরিচালনার ফলে বহু জাগতিক ব্যবসা বাণিজ্যের সূচনা ঘটে। ইউরোপের সাথে এশিয়ার দেশগুলো বাণিজ্যিক সংযোগ স্থাপিত হয়। ঐতিহাসিক উৎসগুলোতে এই সময় স্বর্ণ ও রৌপ্য মুদ্রা চালুর প্রমাণ পাওয়া যায়। অর্থনৈতিক চিন্তার সূত্রপাত এই সময় ঘটেছে। আহ হিসিয়েদ, কৈটিল্য, এরিস্টটল, জেনফন, এরিস্টোফেন প্রমুখ অর্থনীতি সংক্রান্ত নানা আলোচনা তাদের গ্রন্থতে যুক্ত করেন। তো আমাদের এই নামগুলো একটু মনে রাখতে হবে। কি কি, যে তোমার প্রথমে এই জায়গায় এই যে আলেকজান্ডার ও জুলিয়াস সিজারের মতো নামকরা যোদ্ধাদের জন্য কি বহু জাগতিক ব্যবসার সূচনা ঘটে। ওরা দুজন কিন্তু খুবই নামকরা যোদ্ধা ছিল আর কি। তো এরপরে আরেকটা জিনিস তোমাদের এখান থেকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, এই যে হিসিয়াত, হচ্ছে কি কৈটিল্য, এরিস্টটল, জেনফট, এরিস্টোফেন এরা। আচ্ছা, এরপর যদি আমরা যেমন কি দেখতে পাবো, যে ভারতীয় উপমহাদেশ, বাংলা অঞ্চল ও বাংলাদেশের প্রাগইতিহাস, আর হচ্ছে ইতিহাসের কাল বিভাজন, ঠিক আছে। সেখানে যদি আমরা খেয়াল করি, আমরা কি দেখবো, আনুমানিক তোমার হচ্ছে কি 3,50,000 থেকে তোমার হচ্ছে 12,000 প্রাক সাধারণ অব্দতে শুরু করতেছে। তো অনুমান এরকম করে দেখতে হবে যে কিভাবে কিভাবে পরিবর্তন, যেমন কি তোমার এটা কি প্রত্ন প্রস্তর যুগটা ছিল এটা। এবার এই ধরো জায়গায় আনুমানিক 12,000 থেকে 8,000 প্রাক সাধারণ অব্দতে কি ছিল, মধ্যপ্রস্তর যুগ। এরপরে কি আনুমানিক আর কি 8,000 থেকে 5,000 প্রাক সাধারণ অব্দ পর্যন্ত কি ছিল, নব্য প্রস্তর যুগ। এরপর হচ্ছে কি আনুমানিক 4,000 থেকে 15,000 প্রাক সাধারণ অব্দ পর্যন্ত কি ছিল, তাম্র প্রস্তর যুগ। এরপর হচ্ছে কি তোমার আনুমানিক 5,000 থেকে 1300 প্রাক তোমার সাধারণ অব্দ পর্যন্ত কি ছিল, অর্পীয় যুগ। সো এইরকম করে অর্পীয় যুগের পরে আবার মনে করো অনুমানিক এই যে আনুমানিক 2,000 প্রাক সাধারণ অব্দ থেকে 600 সাধারণ অব্দ পর্যন্ত কি ছিল, আদি ঐতিহাসিক যুগ। এরপরে থেকে 600 সাধারণ অব্দ থেকে 1300 সাধারণ অব্দ পর্যন্ত কি ছিল, আদি মধ্যযুগ। 1300 থেকে 1800 পর্যন্ত কি ছিল, মধ্যযুগ। 1800 থেকে বর্তমান পর্যন্ত হচ্ছে কি আধুনিক যুগ বলা হয় থাকে আর কি সাধারণত। সো এরপরে যদি আমরা জায়গায় আমরা দেখতে পারবো কি, একটি মজার বিষয় খেয়াল করলে দেখবে, ভারতবর্ষের প্রাচীন ভূখণ্ড অর্থনৈতিক ইতিহাস ছিল বহুমুখী। তোমার কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য সবই চলেছে অনুকূল প্রাকৃতিক পরিবেশকে কেন্দ্র করে। প্রাচীনকালে ভারত বাণিজ্যিক ও সাংস্কৃতিক লেনদেন ও যোগাযোগ বিস্তার করেছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশমালা ও দ্বীপপুঞ্জের উপর। ইউরোপ
চীন এবং আরব ভূখণ্ডের সঙ্গে ভারতের নিয়মিত বাণিজ্যিক সম্পর্ক ছিল। মুদ্রা অর্থনীতিতে ভারতে বহুপর্বী চালু হয়েছে। আচ্ছা, সেখানে যদি যাই আমরা দেখতে পাবো একটা ছক আছে, ছকের মধ্যে কি লেখা? বাংলা অঞ্চলের অর্থনীতি এক নজরে। চলো আমরা এক নজরে বাংলা অঞ্চলের অর্থনীতিটা দেখি। ভারতবর্ষের পূর্ব প্রান্তে অবস্থিত বাংলা অঞ্চলে ভূপ্রাকৃতিক বৈচিত্র্যময় পরিবেশের কারণে জলনির্ভর অর্থনৈতিক জীবন ও ব্যবস্থা গড়ে উঠেছিল। বঙ্গোপসাগরের সঙ্গে সংযোগ প্রাকৃতিক সীমানা বিধৃত এই ভূখণ্ডেই পরবর্তীকালে ভূগোলবিদগণ বাংলা অঞ্চল নামে অভিহিত করেন। এই বাংলা অঞ্চল অর্থনীতি সম্পূর্ণভাবে নিজস্ব ধারে পরিচালিত হয়েছে, এখনো হয়ে থাকে। নদী, জঙ্গল আর পাহাড়ের কারণে বাংলার আঞ্চলিক এই ভূখণ্ড ইতিহাসের দীর্ঘ সময় জুড়ে বিচ্ছিন্নভাবে নিজেদের অস্তিত্ব রক্ষা করেছে। এই ভূখণ্ডের অর্থনৈতিক তাই অর্থনীতি তাই সম্পূর্ণ নিজের নিয়মে গড়ে উঠেছে এবং ধীরে ধীরে বিশ্ববাজারে অর্থনীতিতে সংযুক্ত হয়েছে। আচ্ছা, তো এবার চলো অর্থনীতি ইতিহাস জানার উপায় সম্পর্কে জানি। আচ্ছা, তো চলো আমরাও দেখি যে তোমার অর্থনীতি ইতিহাস জানার কি কি উপায় রয়েছে আর কি সেটা নিয়ে। তোমরা এখন সবাই জানো যে উৎস ছাড়া ইতিহাস জানার কোনো উপায় নেই। তোমাদেরকে যদি বলা হয় যে অতীতে মানুষ কেমন জীবনযাপন করতো, কেমন ছিল তাদের পোশাক, খাবার, প্রযুক্তি, জীবন জীবিকা, বর্তমানের অভিজ্ঞতা, তুমি হয়তো কল্পনা করে কিছু একটা ধারণা দিতে পারবে। তোমার কল্পনায় অতীতকালের মানবীয় কাজকর্মের চিত্রায়ন হয়তো কিছুটা ফুটে উঠবে, কিন্তু সেটাকে ইতিহাস বলা যাবে না। ইতিহাস হতে হলে সেখানে উৎস থাকতে হবে, আবার কেবল উৎস থাকলেই হবে না, সেই উৎসকে প্রশ্ন করতে হবে, যাচাই বাছাই করতে হবে, সমালোচনা মূলক পদ্ধতিতে পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। বিভিন্ন সময় লেখা বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে এবং নানা মানুষের ভ্রমণ বৃত্তান্তে কোনো এক স্থান বা দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তথ্য পাওয়া যায়। অর্থনৈতিক ইতিহাস অনেক সময় মানুষের মুখে মুখে প্রচলিত অনেক মিথ বা কল্পকাহিনী থাকে। এই এইসব কল্পকাহিনী অনুযায়ী কিছুতেই ধরে নেওয়া যাবে না যে কোনো একটা অঞ্চলে বা দেশে অতীতে স্বর্ণযুগ ছিল কিংবা জিনিসপত্রের দাম খুবই সস্তা ছিল। এমন সিদ্ধান্ত নেওয়ার আগে নানা প্রকার উৎস পর্যালোচনা করে দেখা দরকার যে সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা প্রকৃতপক্ষে কেমন ছিল। মূল উৎসের বাইরে আরো নানা সহায়ক উৎসের সঙ্গে মিলিয়ে বিজ্ঞানসম্মত এবং নৈর্ব্যক্তিক ব্যাখ্যা বিশ্লেষণ করে অর্থনৈতিক ইতিহাস সম্পর্কে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইতিহাস এবং অর্থনৈতিক ইতিহাস জানা ও বোঝার ক্ষেত্রে এই পদ্ধতি এবং কলাকৌশল অবলম্বন করা ইতিহাসবিদদের জন্য প্রধান কর্তব্য। আচ্ছা, সো আজকে মূলত আমরা এতটুকু পর্যন্ত রাখতেছি। নেক্সট দিন আমরা ইতিহাসের আহ নানা উৎস এবং উপাদান বৈশিষ্ট্য ও বৈচিত্র্য এখান থেকে শুরু করবো আর কি। সো আমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবা, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারা এই ভালো ক্লাসগুলো করার সুযোগ পায়, এবং কমেন্ট করে জানাবে তোমার ক্লাসগুলো কেমন লাগছে। আর সেই সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে তোমার সামনে আমরা যখন নেক্সট দিন ভিডিওটা ছাড়বো সেই ভিডিওটা যাতে তুমি সবার আগে জানতে পারো। ঠিক আছে, সো ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।